আমি সুদীপ্তা, এভি নিউজে আপনাদের সকলকে স্বাগত। প্রথমেই চোখ রাখবো নিউজ হেডলাইন্সে। নির্বাচনের প্রাক্কালে উত্তর সফরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রথমে জলপাইগুড়ির চার্চে বৈঠক, তারপর রিসর্টে রাত্রি যাপন। লক্ষ্য 2026 বিধানসভা নির্বাচন, মমতার উত্তর সফরের আগে শুরু দেওয়াল লিখন। জলপাইগুড়িতে কেন্দ্রীয় বাহিনীর রুট মার্চ, ভোটারদের নিরাপত্তায় জোরদার প্রস্তুতি। এবার আসছে বিস্তারিত সংবাদে। নির্বাচনের প্রাক্কালে উত্তর সফরে আসতে চলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রথমে জলপাইগুড়ির চার্চে বৈঠক, তারপর রিসর্টে রাত্রি যাপন। জানা গেছে, তৃণমূল সুপ্রিমো মঙ্গলবার বিকেলে জলপাইগুড়ির চালসা সংলগ্ন মঙ্গলবাড়ি বস্তির সেন্ট লাকি ক্যাথলিক চার্চ জ্যোতি আশ্রমে যাবেন। সেখানে তিনি ডুয়ার্সের বিভিন্ন এলাকার ফাদার, পাস্টার ও সিস্টারদের সাথে কথা বলবেন। এই কর্মসূচিকে কেন্দ্র করে জোর কদমে প্রস্তুতি চলছে। মমতা ব্যানার্জি টিয়া বনের হেলিপ্যাডে নেমে সেখান থেকেই আশ্রমে যাবেন এবং কর্মসূচি শেষে চালসা মেটেলি রাজ্য সড়কের পাশে থাকা বিলাসবহুল রিসোর্টে রাত্রি যাপন করবেন। সোমবার সকাল থেকেই টিয়া বনের হেলিপ্যাড থেকে জাতীয় সড়ক যাওয়ার রাস্তার সংস্কারের কাজ চলছে এবং জ্যোতি আশ্রমের চার্চেও সাফ সাফাইয়ের কাজ করা হচ্ছে। মমতা ব্যানার্জির এই সফরকে কেন্দ্র করে প্রশাসনিক মহলে তোড়জোড় চলছে। তিনি জলপাইগুড়িতে এসে সাংগঠনিক কোনো বৈঠক করবেন কিনা তা এখনো জানানো হয়নি। জলপাইগুড়িতে কেন্দ্রীয় বাহিনীর রুট মার্চ, ভোটারদের নিরাপত্তায় জোরদার প্রস্তুতি। জলপাইগুড়িতে শান্তিপূর্ণ ভোট নিশ্চিত করতে নির্বাচন কমিশনের গুরুত্বপূর্ণ পদক্ষেপ। কেন্দ্রীয় বাহিনীর রুট মার্চ জলপাইগুড়ি অরবিন্দ গ্রাম পঞ্চায়েত এলাকায়। ভোটারদের উৎসাহ দিতে রাস্তায় দাঁড়িয়ে কেন্দ্রীয় বাহিনী ও পুলিশ আধিকারিকদের বার্তা, কোনো ভয় নেই, কোনো সমস্যা হলে বাহিনী ও পুলিশ আছে, নির্ভয়ে ভোট করুন। জেলা নির্বাচন আধিকারিক ও অতিরিক্ত পুলিশ সুপার সৌভনিক মুখোপাধ্যায় জানান, শান্তিপূর্ণ ভোট করাতে যা যা করা দরকার সবটাই নির্বাচন কমিশন করছে এবং ভোট শান্তিপূর্ণ হবে বলে আশা করছেন। কেন্দ্রীয় বাহিনী ও পুলিশ আধিকারিকরা এলাকার বিভিন্ন ভোট কেন্দ্রগুলি পরিদর্শন করেন। সিবিএম এর মাধ্যমে কনফিডেন্স বিল্ডিং মেজারের মাধ্যমে আমরা উৎসাহ দিচ্ছি এবং যেটা ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া বলেছেন যে কোনো রকম ভয় ভীতি বা কোনো রকম ইনডিউসমেন্ট, কোনো রকম ভোট জ্যাম হবে না, সেটাই এনসিওর করানোর চেষ্টা করছি। বিভিন্ন ভোটে আমরা দেখি সন্ত্রাস হয়, এবার আমরা সেটা অবশ্যই রোধ করার চেষ্টা করছি। সেই কারণেই এত ফোর্স নিয়ে সিবিএম করছি। আমাদের সঙ্গে ডিএম সাহেব ছিলেন, আপনারা দেখেছেন, ডিএম অফিসের স্টাফ রয়েছেন, ওনাদের সিএপিএফের অ্যাসিস্ট্যান্ট কমান্ডেন্ট রয়েছেন। আচ্ছা, কোন কোন এলাকায় পরিদর্শন করলেন? আমরা যেগুলো ভার্নারেবল সব জায়গায় যাচ্ছি এবং আমরা 14 তারিখের মধ্যে সমস্ত বুথ, ভার্নারেবল বলে না, 1609 বুথ আছে জলপাইগুড়ি ডিস্ট্রিক্ট পুলিশের মধ্যে, সবকটা বুথেই সিবিএম হয়েছে। অন্যান্য ভোটের তুলনায় এবারের ভোটটা কি একটু আলাদা মনে হচ্ছে? এটা তো ভোট আসলে বোঝা যাবে। আমরা চেষ্টা করছি যাতে কোনো রকমভাবেই শান্তিপূর্ণভাবে ভোট। থ্যাংক ইউ। ধীমান রায়ের রিপোর্ট, এভি নিউজ। লক্ষ্য 2026 বিধানসভা নির্বাচন, উত্তর সফরে আসতে চলেছেন তৃণমূল সুপ্রিমো। রাত পোহালি ডুয়ার্সের মাটিয়ালি ব্লকের চালসায় সভা করতে চলেছেন মুখ্যমন্ত্রী। তার আগে সোমবার চালসায় দেওয়াল লিখন কর্মসূচি পালন করল তৃণমূল কংগ্রেস। নাগরাকাটা বিধানসভা তৃণমূল প্রার্থী সঞ্জয় কুজুরের সমর্থনে এই দেওয়াল লিখন হয়। এদিন এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন তৃণমূলের মেটেলি ব্লক সভানেত্রী স্নমিতা কালান্দি, মাটিয়ালি বাতাবাড়ি 1 অঞ্চল সভাপতি শচীন দার্নাল, পঞ্চায়েত সমিতির সদস্য অর্জুন মিঝার, দেবরাজ দাস, রৌমেন ঘোষ অনেকে। স্নমিতা কালান্দি বলেন, মঙ্গলবার মুখ্যমন্ত্রী চালসায় আসবেন, তার আগে সোমবার থেকে দেওয়াল লিখন শুরু হলো। ভোটের আগে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই সফরে ডুয়ার্সে তৃণমূলের প্রচারাভিযান আরও জোরদার হবে বলে মনে করা হচ্ছে।
দেখুন, আমাদের মাটিয়ালি ব্লক তৃণমূল কংগ্রেস কমিটির পক্ষ থেকে আমাদের সমস্ত অঞ্চল সভাপতি এবং নেতৃত্বদের এবং শাখা সংগঠনের সভাপতিদেরকে নিয়ে আমরা আলোচ্য নির্বাচনী প্রস্তুতি সভা করে ওয়াল লিখনের একটা নির্দেশিকা দলের থেকে দেওয়া হয়েছে এবং আপনারা দেখছেন যে গতকাল থেকেই আমাদের মেটলি ব্লকের বিভিন্ন প্রান্তে ওয়াল লিখন শুরু হয়ে গেছে এবং ঠিক সেভাবেই আজকে মেটলি কাতামারি 1 নং অঞ্চল তৃণমূল কংগ্রেস কমিটির সম্মানীয় সভাপতি সচিন দান্নালের উদ্যোগে এবং তার সাথে আমাদের পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষগণ রয়েছেন এবং শাখা সংগঠনের অঞ্চল সভাপতি ব্লক সভাপতিগণ রয়েছেন। তারা উভয়ই যৌথ উদ্যোগেই হচ্ছে বিভিন্ন এলাকায় আজকের থেকে ওয়াল লিখন শুরু করেছে। ধীমান রায়ের রিপোর্ট, এভি নিউজ। জলপাইগুড়ির তিস্তা সেতুর কাছে ভয়াবহ দুর্ঘটনায় বাইক চালকের মৃত্যু। জলপাইগুড়ি তিস্তা সেতুর কাছে বাইক ও 4 চাকা গাড়ির মুখোমুখি সংঘর্ষে বাইক চালকের মৃত্যু হয়েছে। দুর্ঘটনাটি ঘটে রবিবার রাত 12টা নাগাদ বিবেকানন্দ পল্লী এলাকায়। প্রত্যক্ষদর্শীদের মতে বাইকটি উল্টো রাস্তা ধরে পাহাড়পুর থেকে ময়নাগুড়ির দিকে যাচ্ছিল, অন্যদিক থেকে আসা একটি অল্টো। দুর্ঘটনায় বাইক চালক গুরুতর জখম হন এবং জলপাইগুড়ি মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন। দুর্ঘটনার জেরে জাতীয় সড়কে দীর্ঘ সময় যানজট তৈরি হয়। পরে পুলিশ এসে যান চলাচল স্বাভাবিক করে। প্রত্যক্ষদর্শীরা জানান দুর্ঘটনার সময় বাইকটি খুব দ্রুত গতিতে ছিল। জলপাইগুড়ি পুলিশ জানিয়েছে দুর্ঘটনার কারণ খতিয়ে দেখা হচ্ছে এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। বিষয়টা হচ্ছে যে বাইকওয়ালা সে রং লেন দিয়ে আসছিল, ও ডাইরেক্ট একবার সোজাসুজি গাড়িটার মধ্যে মেরেছে, বাস ডাইরেক্ট স্পট ওখানেই। হ্যাঁ, একদম ওখানেই, জাস্ট ওখান থেকে লাগলো, ছেলেটা উড়ে এসে এখানটায় পড়লো, এখানে শেষ, একদম শেষ। 100 স্পিডে মোটামুটি একজনই ছিল বাইকে, মোটামুটি বাইকটা 9 করে 100-র উপরেই স্পিড হবে, এতটা স্পিড। ডিউক ও যে ওখানেই পড়ে আছে বাইকটা, হ্যাঁ ওখানেই পড়ে আছে। অপর গাড়িটি কি ছিল? গাড়িটি ছিল, গাড়িটা ঠিকভাবে দেখি নাই, না হন্ডা, ওটা রেনল্টের ছিল মেবি। হ্যাঁ 4 চাকা, ওরকমই ছিল। হ্যাঁ তাও কিছুক্ষণের মধ্যে চলে এসছে। তাহলে এখনো পর্যন্ত যেমন জানা যাচ্ছে একজনই আহত নাকি? হ্যাঁ একজন, আবার তো একজন গাড়ির সঙ্গে লেগেছে না, ওই গাড়ির সবাই ঠিকঠাক আছে। হ্যাঁ মোটামুটি সেরকম কিছু হয় নাই, হ্যাঁ হালকা ধাক্কা লাগছে, বাট সেরকম কিছু হয়নি। কিন্তু বাইকওয়ালা স্পট একদম। ঘটনা হচ্ছে বালাবাড়া বার্তার এখানটায়। হ্যাঁ তিস্তা ব্রিজ একটু আগে। পিনাকি শিলের রিপোর্ট, এভি নিউজ। বিধানসভা নির্বাচনের আগে রাজনৈতিক সমীকরণে নতুন মোড়। বিজেপি থেকে বেরিয়ে আসা একাংশ এবারে নির্দল প্রার্থী হিসাবে লড়াইয়ে নামছে, যা রাজনীতিতে যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে। সোমবার সন্ধ্যাবেলায় জলপাইগুড়ির প্রেস ক্লাবে সাংবাদিক বৈঠক করে ভারতীয় সনাতন হিন্দু মঞ্চর পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে এই সিদ্ধান্ত ঘোষণা করলেন সংগঠনের পশ্চিমবঙ্গ প্রদেশ সংগঠন সম্পাদক তথা উত্তরবঙ্গের কনভেনার অলোক চক্রবর্তী। তিনি জানান, শুধু জলপাইগুড়িতেই নয়, গোটা রাজ্য জুড়ে মোট 32টি বিধানসভার আসনে প্রার্থী দেবে তাদের সংগঠন। জলপাইগুড়ি জেলার 7টি বিধানসভা কেন্দ্রে প্রার্থী দেওয়ার পরিকল্পনা রয়েছে। ইতিমধ্যে কয়েকটি গুরুত্বপূর্ণ আসনে প্রার্থীদের নামও ঘোষণা হয়েছে। জলপাইগুড়ি সদরে প্রতিদ্বন্দ্বিতা করবেন অম্বালিকা রায়, শিলিগুড়িতে প্রার্থী হচ্ছেন তরুণ তলাপাত্র, ডাবগ্রাম ফুলবাড়ি কেন্দ্রে লড়বেন অলোক সেন প্রমুখ। আমরা ভারতীয় সনাতন হিন্দু মঞ্চ এবার 2026 সালে হিন্দুদের স্বার্থে এবং রাষ্ট্রের স্বার্থে আমরা প্রার্থী ঘোষণা করছি। আচ্ছা, এই প্রার্থী এই বিধানসভা নির্বাচন জলপাইগুড়ি বিধানসভা নির্বাচনে আমার বাদিকে রয়েছেন অম্বালিকা রায়, তিনি পেশায় হাইকোর্টের আইনজীবী, তিনি আছেন জলপাইগুড়ি সদর বিধানসভা প্রার্থী। আমার ঠিক বাদিকে রয়েছেন তরুণ তলাপাত্র, ডাকনাম বুম্বা, শিলিগুড়ি থেকে তিনি প্রতিদ্বন্দ্বী করবেন বিধানসভা নির্বাচনে। আর আমার ডান দিকে রয়েছেন অলোক সেন, তিনি ডাবগ্রাম ফুলবাড়ি থেকে ভারতীয় সনাতনী হিন্দু মঞ্চের সমর্থনে নির্দল প্রার্থী হিসাবে তিনি প্রতিদ্বন্দ্বী করবেন। আপনারা হিন্দুত্ববাদী সংগঠন করেন, আমরা আপনাদেরকে ভারতীয় জনতা পার্টির বিভিন্ন অনুষ্ঠানে আপনাদেরকে এর আগে সক্রিয়ভাবে দেখেছি, তা আজকে হঠাৎ এই দিন আসলো কেন? দেখুন, যে কোনো রাজনৈতিক দলের গণতান্ত্রিক অধিকার রয়েছে বা সাধারণ মানুষ হিসাবে গণতান্ত্রিক অধিকার রয়েছে যে আমরা
প্রতিদ্বন্দ্বী করতেই পারি। এবং মতাদর্শের যখন মিল না হয় কোনো জায়গায়, তখন সেখান থেকে আমাদের একটা অঙ্গীকার রয়েছে দেশ রক্ষা, রাষ্ট্র রক্ষা এবং সেই সাথে হিন্দুত্ব রক্ষা। সনাতনী যে সমস্ত ভাই বোনেরা আপনারা জানেন, বাংলাদেশে বিগত সময়ে যেভাবে পুড়িয়ে মারা হয়েছে হিন্দু ভাই বোনেদের, কাঁটাতারের বেড়া দিয়ে যেভাবে পালিয়ে এসেছে রাতের অন্ধকারে নিজেদের ধর্ম বাঁচানোর জন্যে, তাদের হয়ে কোনো রাজনৈতিক দল আজকের দিন পর্যন্ত তারা কোনো রকম বক্তব্য পেশ তারা সেভাবে করেননি এবং কোনো রকম ব্যবস্থা তারা গ্রহণ করেননি। তো আমরা ভাবছি যে পশ্চিমবঙ্গ শ্যামাপ্রসাদ মুখার্জি, যিনি হিন্দুদের জন্য একটা হোমল্যান্ড প্রতিষ্ঠা করেছিলেন, যখন বলেছিলেন কংগ্রেস ডিভাইড ইন্ডিয়া, আই ডিভাইড পাকিস্তান, পাকিস্তানকে ভেঙে তিনি যখন প্রতিষ্ঠা দিয়েছিলেন হিন্দুদের বসবাসের জন্যে, আমরা দেখলাম সেখানে হিন্দুরা আগামী দিন উদ্বাস্তু হতে পারে। যারা এখনও এসআইআর এর নামে, যারা আজকের দিন 20 বছর, 30 বছর, 40 বছর এই পশ্চিমবঙ্গের মাটিতে তথা ভারতবর্ষের মাটিতে থেকেও নিজ ভূমিতে থেকে পরবাসী, সেই পরবাসী তকমা ঘোচানোর জন্যে এবং আজকের দিনেও যদি কেউ ধর্ম বাঁচানোর জন্য কোনো হিন্দু ভাই বোন এই ভারত ভূখণ্ডে আসেন, তাদেরকে নিঃশর্তভাবে নাগরিকত্ব প্রদান করতে হবে। সেই দাবি নিয়ে আমাদের হিন্দু রক্ষার্থে এবং হিন্দুত্ব এবং সনাতনী ধর্ম রক্ষার্থে আমাদের এই ধর্মযুদ্ধে অবতীর্ণ। বলছি, বিজেপি যখন চেষ্টা করছে যে হিন্দুত্ব ভোটকে এক জায়গায় করবার জন্য, তো সেই জায়গায় দাঁড়ায় আপনাদের এই যে প্রয়াস, তা আবার তো সেই হিন্দুত্ব ভোটে ভাগাভাগি হবে। দেখুন, এটা রাজনৈতিক দলের, যে কোনো রাজনৈতিক দলের তাদের চিন্তাভাবনা থাকতেই পারে। আমরা সর্বপ্রথম আমাদের পরিচয় হচ্ছে আমরা ভারতীয় এবং সেই সাথে আমরা পরিচিত হচ্ছে হিন্দুভাবে, সনাতনী ধর্মের মানুষ। তো যেহেতু সনাতনী ধর্মাবলম্বী মানুষ আমরা মনে করেছি যে সনাতনী ভাই বোনেরা এখন অসহায়, তাদের পাশে দাঁড়ানো দরকার। তাই গোটা পশ্চিমবঙ্গ জুড়ে আমাদের প্রার্থী আমরা দেব। আমি প্রকৃতপক্ষে এই প্রতিদ্বন্দ্বিতায় নেমেছি কারণ সনাতনীদের রক্ষা আমার মূল উদ্দেশ্য এবং আরও কিছু ঘটনা আমার চোখের সামনে আমি দেখেছি যেগুলো বহুদিন থেকে আমার ইচ্ছে ছিল যে তার প্রতিবাদ হোক এবং প্রকৃতপক্ষে তার প্রতিবাদ হয়নি। তো আমি যদি কোনো একটা ক্ষমতায় আসি বা আমার হাতে যদি সেই পাওয়ারটা থাকে, আমি সেই ঘটনাগুলোকে মোকাবিলা করতে পারবো। সেই কারণেই আমার এই কি ক্ষোভের কারণটা কি ছিল? দেখুন, আমার হিন্দুদের ভাই বোনদের উপরে অত্যাচার হচ্ছে, গোমাতা দিনের পর দিন পাচার হচ্ছে, কোনো সময় কোনো পুজোর থেকে মূর্তি ভেঙে যাচ্ছে। তো এইসবের প্রকৃতপক্ষে আজ অবধি কোনো বিচার হয়নি এবং কে দোষী, কারা করলো, কেন করলো, তার কোনো রকম কোনো কারণ আমরা খুঁজে পাইনি। এটা আমার মূল লক্ষ্য, সনাতনী হিন্দুদের রক্ষা করা এবং আমাদের ধর্মের বিরুদ্ধে যে বিবৃতি তৈরি হয়েছে, বিকৃতি হচ্ছে ধর্মকে নিয়ে, সেগুলোকে রক্ষা করাই হচ্ছে আমার মূল উদ্দেশ্য। জয়ের ব্যাপারে কতটা আশাবাদী? জয়ের ব্যাপারে আমি আশাবাদী রয়েছি, কারণ আশা করব সব সনাতনী হিন্দু ভাই বোনেরা আমার পাশে দাঁড়াবেন, অ্যাটলিস্ট নিজেদের স্বার্থ রক্ষা করার জন্য তারা আমাকে বেছে নেবেন এবং বাকিটা ভাগ্যের ওপরে এবং আমাদের ভগবানের ওপরে। ধীমান রায়ের রিপোর্ট। জলপাইগুড়ি সদর বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অনন্তদেব অধিকারীর নির্বাচনী প্রচারে বাধার অভিযোগ উঠেছে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে। রবিবার সন্ধ্যায় জলপাইগুড়ি সদর ব্লকের গড়ালবাড়ি গ্রাম পঞ্চায়েতের শোবারহাট এলাকায় এই ঘটনা ঘটে। অভিযোগ, এদিন প্রার্থীকে সঙ্গে নিয়ে বিজেপি কর্মীরা এলাকায় প্রচারে গেলে তৃণমূলের নেতা কর্মীরা জয় বাংলা স্লোগান তুলে তাদের বাধা দেন। এর পাল্টা হিসেবে বিজেপি কর্মীরাও জয় শ্রীরাম স্লোগান দিতে শুরু করেন, ফলে এলাকায় উত্তেজনা তৈরি হয়। বিজেপি প্রার্থী অনন্তদেব অধিকারী জানান, তৃণমূলের নেতা কর্মীরা প্রচারে বাধা দিচ্ছে। দলটা শৃঙ্খল, ওই শৃঙ্খল ছাড়া থাকতে পারে না এরা, ঠিক আছে? এরা ভদ্রলোক তৃণমূল করতে পারে না, ভদ্রলোকের জায়গা তৃণমূলে নেই। আর কি বলেন, সাক্ষাৎকার সবাই ব্যাপক সাড়া পাচ্ছি, সবাই দুই হাত তুলে আশীর্বাদ করছি এবং প্রচুর। তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এই অভিযোগ অস্বীকার করা হয়েছে। তারা জানিয়েছে, বিজেপি কর্মীরা এলাকায় অশান্তি সৃষ্টি করছে, তাই তাদের বাধা দেওয়া হয়েছে। পথসভা হলো, এটা নিয়ে কি বলবেন? এদের তো পথসভা করছে, এরা আসছে জনসংযোগ করতে, কিন্তু এরা হাটের মিছিল করলো, ওদের কোনো পারমিশন নেই। এবার আমার যেহেতু ওদের পারমিশন নেই, আমরা তো গো ব্যাক স্লোগান দিবই। আচ্ছা, এরা কোন অথরাইজে আজকে এরা হাট মিছিল? জয় বাংলা! সব্যসাচী মজুমদারের রিপোর্ট, এভি নিউজ।
জলপাইগুড়িতে বিধানসভা নির্বাচনের আগে দলবদলের রাজনীতি জোরদার হয়েছে। রবিবার সন্ধ্যায় ধূপগুড়ি বিধানসভার অন্তর্গত গধেয়ারকুটি গ্রাম পঞ্চায়েতের কুরসামারি এলাকার 15/96 নম্বর বুথের প্রায় 18টি পরিবারের প্রায় 90 জন তৃণমূল কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগদান করেন। এদিন ধূপগুড়ি কেন্দ্রের বিজেপি প্রার্থী নরেশচন্দ্র রায়ের হাত ধরে তাদের দলে অন্তর্ভুক্ত করা হয়। যোগদানকারীরা জানান, রাজ্য সরকারের প্রতি অসন্তোষ থেকেই তাদের এই সিদ্ধান্ত। যোগদানের পর বিজেপি নেতৃত্বের দাবি, ওই বুথে তৃণমূলের সংগঠন কার্যত দুর্বল হয়ে পড়বে। আজকে ভারতীয় জনতা পার্টির গধারকুটি গ্রাম পঞ্চায়েতের 1596 নং বুথের এই জালিয়াটারিতে ভারতীয় জনতা পার্টির যোগদান সভা। আজকে এই সভায় 18টি পরিবারের প্রায় 90 জনেরও অধিক তৃণমূল কংগ্রেসের যারা ছিলেন, তারা তৃণমূল কংগ্রেসের প্রতি বীতশ্রদ্ধ হয়ে এবং তাদের যে দুর্নীতি এবং এখানকার যে রাস্তাঘাটের যে অবস্থা, এর বিরুদ্ধে তারা আজকে ভারতীয় জনতা পার্টিতে সামিল হলেন। সামনেই তো বিধানসভা নির্বাচন, কতটা শক্তি যোগাবে? শক্তি মানে এখানে তো তৃণমূল বলতে কোনো কিছু থাকবেই না। 18টা পরিবারের 90 জন আসা মানে কি? এখানে আগামী দিনে যা পরিস্থিতি আছে, তৃণমূল কংগ্রেস এই বুথে বুথ বসাতে পারবে কিনা, এটাই তো আমি। একই দিনে ডুয়ার্সের মাটিয়ালি ব্লকের উত্তর ধূপছড়ার নিখিলপাড়া এলাকাতেও একটি যোগদান সভার আয়োজন করে বিজেপি। সেখানে আরও 12টি পরিবার তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেয় বলে দলের পক্ষ থেকে দাবি করা হয়েছে। নবাগতদের হাতে দলীয় পতাকা তুলে দেন নাগরাকাটা কেন্দ্রের বিজেপি প্রার্থী পুনা ভেংরা, জেলা কমিটির সদস্য মজনুল হক এবং মেটেলি সমতল মণ্ডল সভাপতি মুন্না আলম সহ অন্যান্য নেতৃবৃন্দ। এই ধারাবাহিক যোগদানের ফলে সংশ্লিষ্ট এলাকাগুলিতে বিজেপির সংগঠন আরও শক্তিশালী হয়েছে বলে দাবি। আজকে উত্তর ধূপঝড়াতে 2187 বুথ নম্বর নিখিলপাড়াতে এই যে আমাদের 12টা ফ্যামিলি বিজেপিতে জয়েনিং করলো, টিএমসি ছাড়ে। এরা আজকে বর্তমান সরকার মমতা ব্যানার্জি টিএমসি ওরা ভ্রষ্টাচারী, চুরি আর দুর্নীতিতে দং আছে, আজকে আমাদের বিজেপি জয়েন করলো। এদের বলার আছে যে আমরা রাষ্ট্রবাদী পার্টি বিজেপিতে জয়েনিং করতে চাইতেছি। যেরকম আজকে এরা ভ্রষ্টাচার করতেছে, এখান থেকে বাইরে হয়ে স্বচ্ছ সরকার এখানে আসার জন্য আমাদের সাথে আসছে। আমি দাদারাকে স্বাগত জানাই। আমাদের বিজেপিতে সবাই মিলে এই দুর্নীতি চোর সরকারকে আমরা বিসর্জন করব, এই সংকল্প নিয়ে আজকে আমরা সবাই জয়েনিং করেছি। আমি দাদারাকে সবাইকে ধন্যবাদ জানাবো, গরিব মানুষ দেবো আমাদের পরিবারতে সামিল হওয়ার জন্য। জলপাইগুড়ির স্কুলে গ্যাসের আকাল, বিকল্প হিসেবে ছাত্রদের হাতে তুলে দেওয়া হলো কেক। জলপাইগুড়ির ফণীন্দ্রদেব প্রাথমিক বিদ্যালয়ে গ্যাসের আকাল দেখা দিয়েছে। গ্যাস না থাকায় বৃহস্পতিবার ছাত্রদের হাতে ভাত, ডাল, সবজির বদলে কেক তুলে দেওয়া হয়। এই নিয়ে অভিভাবকদের মধ্যে আপত্তি রয়েছে। স্কুল কর্তৃপক্ষ জানিয়েছে, উপায় না পেয়ে এই ব্যবস্থা নেওয়া হয়েছে। স্কুলে প্রি প্রাইমারি থেকে 5ম শ্রেণী পর্যন্ত 1050 জন ছাত্র রয়েছে। বৃহস্পতিবার মিড ডে মিলের রান্নাঘরের গ্যাস শেষ হয়ে যায়। গ্যাসের ব্যবস্থা না হওয়ায় শুকনো খাবার দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অভিভাবকরা জানিয়েছেন, রান্না খাবারের বদলে কেক দেওয়ায় তারা অসন্তুষ্ট। আমার ছেলে করে তো বলছি, এই মিড ডে মিলে তো আজকে রান্না হচ্ছে না, শুকনো খাবার দিচ্ছে, কি বলবেন? কি বলবো, রান্না দিলে ভালো হয় না? বাচ্চাগুলো শুকনো খাবার খাবার কতক্ষণ থাকবে? ওই 6টার দিকে আসছে, মিড ডে মিল দিলে ভালো হয়। গ্যাস নেই বলছে। হ্যাঁ, গ্যাস নেই, তার কোনো ব্যবস্থা করতে লাগবে। তাহলে বাচ্চারা কি খিদে? হ্যাঁ, খিদে তো পাচ্ছে না। হ্যাঁ, শুকনো খাবার দিলে কি আর হবে? আজকে শুনলাম শুকনো খাবার দিচ্ছে। হ্যাঁ, বললাম স্যারকে যে কি ব্যাপার, বলছে গ্যাসের সমস্যা, গ্যাস নেই। এমনিতে অসুবিধা, বাচ্চারা তো সকালবেলা উঠে চলে আসে স্কুলে। হ্যাঁ, এই পরিস্থিতির মধ্যে আছে, গ্যাসের সমস্যা। ওরা আমাদেরকে স্কুলগুলোতে তো গ্যাস দিয়ে দেওয়ার কথা। দিয়ে দেওয়ার কথা, এখন তো ওদের এখানে তো নাই। ওরা এটাই অজুহাত দেখাচ্ছে যে নেই, গ্যাস নেই, গ্যাস নেই। গ্যাস হলে ভালো হতো, বাচ্চারা খেতে পারতো। হ্যাঁ, বাচ্চারা খেতে পারতো। বাচ্চারা খেলে আমাদেরও ভালো লাগতো যে বাচ্চারা খেয়ে আছে।
সমস্যাটার মধ্যে পড়বে। সকালে ওরা আসে, সকালে সারাদিন খায় না, সকালে তো টিফিন করা চলছে। তার মধ্যে সবচেয়ে বড় হচ্ছে সরকার তো সব জায়গায় কোটা দিয়ে দিচ্ছে। সরকার তো গ্যাস তো আগে এদের দিয়ে দিবে, স্কুলের পেপার তো সরকার সবার আগে এদেরকে গ্যাস দিয়ে দিয়েছে। সবদের কি বাড়িতে গ্যাস নেই? নিশ্চয় বাড়িতে গ্যাস পাচ্ছে, তাহলে এখানেও তো গ্যাস সরকার এমনি দিবে। রান্না করলে ভালো হতো, রান্না করলে তো ভালো হতো, বাচ্চারা খেতে পারতো। তার মধ্যে সবচেয়ে বড় কথা, গ্যাস তো এখন সবাই পাচ্ছে, কম বেশি সবাই পাচ্ছে। ওরা বলে দিচ্ছে গ্যাস নেই, নিশ্চয়ই গ্যাস আছে, ওরা কোনো কিছু হচ্ছে না রান্না বান্না। শুকনো খাবার দিচ্ছে। হ্যাঁ, শুকনো খাবার খেলে কি দিয়েছে? কোনো কিছু দিয়ে নেই। তার মধ্যে স্কুলের তো আগেই তো নোটিশ দিয়ে দিয়েছে গ্যাস কোথায় আছে না আছে, কে কতটা পাবে না পাবে, সব তো গ্যাস দিয়ে দিয়েছে। ওরা বলছে এখন গ্যাস নেই। সব স্কুলে তো গ্যাস দিয়ে দিয়েছে, খবরে তো দেখিয়ে দিয়েছে যে স্কুলে যতগুলো গ্যাস আছে সব স্কুলে গ্যাস দিয়েছে। স্কুলে গ্যাস নেই, সব স্কুলে রান্না হচ্ছে, স্কুলে রান্না হচ্ছে না। স্কুল কর্তৃপক্ষের বক্তব্য, গ্যাসের ব্যবস্থা না হওয়া পর্যন্ত এই ব্যবস্থা চালু থাকবে। আমাদের তো গ্যাসের ক্রাইসিস, গ্যাস পাচ্ছি না ঠিক রকম। এখন বাধ্য হয়ে আমরা এই শুকনো খাবারই দিতে হচ্ছে। আজকে তো কেক দেওয়া হয়েছে, ভিতরে কলা ওর সঙ্গে। খেতে একটু অসুবিধা হচ্ছে, সেখানে ভাত ডাল যেখানে সবজি থাকে, কোনোদিন ডিম থাকে। আজকে হঠাৎ করে আবার কেউ কোনো বাচ্চা আবার যেটা ঠিকই আছে, একটু আজকে পরিবর্তন হলো। এক একজনের একরকম রুচি করতো। এখন আমাদের তো সেটা করার জায়গা নাই, ওই ড্রাই ফ্রুট দেওয়ার আমাদের অপশন নেই। কিন্তু আমরা বাধ্য হয়েছি যে যেহেতু গ্যাস পাচ্ছি না, রান্না করবো কি দিয়ে? রান্না করতে গেলে তো গ্যাস লাগবে। তো গ্যাস পাচ্ছি না যখন, তো বাধ্য হয়ে ওই রাস্তায় ঢুকতে হয়েছে আজকে। এই গ্যাস যদি এসে যায় আমরা আবার কালকে থেকে চালু করে দেবো। পিনাকি শিলের রিপোর্ট, এভি নিউজ। ক্রান্তি ব্লকে পরপর পোয়ালের পুঁজিতে আগুন লাগার ঘটনায় ব্যাপক আতঙ্কের পরিবেশ সৃষ্টি হলো। সর্বশেষ ঘটনাটি ঘটেছে ক্রান্তি ব্লকের শাড়িপাকড়ির ধনতলা মোড় সংলগ্ন এলাকায়। স্থানীয় বাসিন্দা বেলাল হোসেনের পোয়ালের পুঁজিতে সোমবার আনুমানিক দুপুর 2টা নাগাদ হঠাৎই আগুন লাগে। স্থানীয় সূত্রে খবর, কে বা কারা দিনে দুপুরে আগুন লাগিয়েছে তা এখনো স্পষ্ট নয়। তবে ঘটনা ঘিরে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। আগুন লাগার পর দ্রুতই স্থানীয় মানুষ এবং ক্রান্তি অঞ্চলের উদ্যোগে লোকাল ফায়ার ব্রিগেড ঘটনাস্থলে পৌঁছয়। তৎপরতার সঙ্গে প্রায় 75% আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। এরপরে ময়নাগুড়ি থেকে আরও একটি দমকলের ইঞ্জিন এসে পৌঁছয় এবং বাকি আগুন সম্পূর্ণভাবে নেভানোর কাজ শুরু করে। দমকল কর্মীদের দ্রুত পদক্ষেপে বড় ধরনের ক্ষয়ক্ষতি এড়ানো সম্ভব হয়েছে বলে জানা গিয়েছে। এরপর এই পোয়ালের পুঁজিতে যে আগুন জ্বলতেছে, আপনার প্রতিক্রিয়া কি? দেখুন, এটা প্রশাসন ইনভেস্টিগেশন করার পরে ওরাই প্রশাসনে বলতে পারবে। আমরা তো আজকে ময়নাগুড়ি ফায়ার ব্রিগেড অনেক দূরে, তো পরপর এদিকে অনেক হচ্ছে আগুনের ওই পোয়ালের পালাগুলোই হচ্ছে বিশেষ করে ক্ষয়ক্ষতি হচ্ছে। তো এখানে যে পোয়ালের পালা আগুন লাগছে, আমরা আসার আগেই এখানকার লোকাল পাবলিক পুকুরে একটা পাম্প সেট লাগায়, ওরা হচ্ছে 60% উপর ওরা আগুন নিভে ফেলাইছে। আমরা জাস্ট এসে একটু কিছুটা জল টল দিয়ে এখানে লোকাল পাবলিক যথেষ্ট হেল্প করে আগুনটা নিভানো গেছে, এবং হচ্ছে পাশে বাড়ি ছিল, লোকাল পাবলিকের হেল্পের জন্যই বাড়িটাও বেঁচে গেছে। অমিত বণিকের রিপোর্ট। শেষ করবার আগে নিউজ হেডলাইন্স আরো একবার। নির্বাচনের প্রাক্কালে উত্তর সফরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রথমে জলপাইগুড়ির চার্চে বৈঠক, তারপর রিসর্টে রাত্রি যাপন। লক্ষ্য 2026 বিধানসভা নির্বাচন, মমতার উত্তর সফরের আগে শুরু দেওয়াল লিখন। জলপাইগুড়িতে কেন্দ্রীয় বাহিনীর রুট মার্চ, ভোটারদের নিরাপত্তায় জোরদার প্রস্তুতি। এখনকার মতন এভি নিউজ এ পর্যন্তই। পরবর্তীতে আসছি আরো সংবাদ নিয়ে, দেখতে থাকুন আমার ভিশন। নমস্কার।